আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। অন্য মঞ্চের আলাপ চাইতে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাই। এতদিন ধরে আমি যে চেঁচিয়ে যাচ্ছিলাম যে চিকেন স্নেকে সৈন্য সমাবেশ হচ্ছে এবং নানান রকম বর্ডার গার্ড সমস্ত রেডি করা হচ্ছে, ওখানে রাফাল উঠছে, ড্রোন উঠছে, যে এতদিন আপনারা কানে নেননি। আমায় যেভাবেই হোক আপনারা দেখে দিয়েছেন, এখন আপনাদের মিডিয়ার কানে জল ঢুকেছে। যদিও তাদের দোষ নেই, তাদের দোষ পুরোপুরি দেবো না, কারণ গভর্নমেন্ট লেভেল থেকে কোনো রকম এ তো উচ্চবাচ্য করা হয়নি, কনফার্মেশন ছিল না, ফলে তারাই বা বলবে কি করে। ইন্ডিয়া গভর্নমেন্ট যদি কনফার্ম করতো তবে তো বলতো। আজকে ইন্ডিয়া গভর্নমেন্ট কনফার্ম করেছে, আজকে আমাদেরকে নিয়ে বেরিয়েছে চিকেন থেকে সুরক্ষায় জোর পারস্পরিক সমন্বয়। আনন্দবাজারে বেরিয়েছে, বাঁদিকে দেখুন, ডান দিকে আপনার চিকেন স্টেকের ছবি সহ কোন কোন জায়গায় এইগুলো সৈন্যগুলোকে ব্যাপকভাবে মোতায়েন করা হয়েছে এবং ড্রোন ফোন ওড়ানো হচ্ছে। আমি খবরটা একটু পড়ছি, আপনারা একটুখানি শুনুন মন দিয়ে, তাহলে আপনারা বুঝতে পারবেন যে খবরের আপনার গভীরতা কতটা এবং তার ব্যাপকতা কতটা। কারণ যে মানে 7 কর্মদিবস মানে এ করে দেওয়া হয়েছিল, তার সঙ্গে কিন্তু এই খবরের কিন্তু লিঙ্ক ওতপ্রোতভাবে জড়িত। আমি খবরটা আগে পড়ি। সাম্প্রতিক আবহে বাংলাদেশ সীমান্ত লাগোয়া চিকেন স্নেক এবং শিলিগুড়ি করিডোরকে সুরক্ষিত রাখতে জোর দেওয়া হলো বিভিন্ন বাহিনীর পারস্পরিক বোঝাপড়ায়। বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি, দিল্লি বিস্ফোরণের প্রেক্ষিতে শনিবার শিলিগুড়িতে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার দপ্তরে একটি বৈঠকে বিভিন্ন বাহিনীর বৈঠকের সমন্বয় মজবুত করা নিয়ে আলোচনা হয়েছে। উত্তরবঙ্গ এবং সিকিমের দায়িত্বে থাকা সেনাবাহিনীর 33 কোরের এক শীর্ষ আধিকারিকের কথায় 33 কোরের নাম কিন্তু আমি বহুদিন ধরে বলছি। শীর্ষকর্তার কথায় বিভিন্ন বাহিনীর মধ্যে দেশের নিরাপত্তা সংক্রান্ত তথ্য আদান প্রদানের স্বার্থে নিয়মিতভাবে এই ধরনের বৈঠক হয়। তবে চিকেন স্নেকের গুরুত্বকে অক্ষত রাখতে প্রত্যেক বাহিনী নিজের মতো করে কাজ করলো, এবার সমন্বয় বৃদ্ধিতে জোর দেওয়া হচ্ছে। সংশ্লিষ্ট মহলের কথায় নিয়মিত বৈঠক হলেও বর্তমান পরিস্থিতিতে এই বৈঠকের বাড়তি গুরুত্ব রয়েছে। কারণ বাড়তি গুরুত্ব এই কারণ রয়েছে, কি কি করা হচ্ছে সেটা হচ্ছে বাড়তি গুরুত্ব। যেটা যুদ্ধ পরিস্থিতিতে যেগুলো করা হয় সেইগুলো করা হচ্ছে। এবারে বাকি খবরটুকু পড়ছি। শনিবার বৈঠকে সেনা, বায়ুসেনা, সিআইএসএফ, বিএসএফ, এসএসবি, আইটিবিপি মানে ইন্দো তিব্বত ব্যাটালিয়ন ফোর্স, আইটিবিপি, পুলিশ ফোর্স, ইন্ডো ব্যাটালিয়ন পুলিশ ফোর্স, আচ্ছা, কর্তারা উপস্থিত ছিলেন রাজ্য পুলিশ, রেল পুলিশের প্রতিনিধিরাও। ডাকা হয়েছিল বিভিন্ন পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত সংস্থাকে। সূত্রের খবর, উত্তর দিনাজপুর থেকে জলপাইগুড়ি জেলার ফুলবাড়ি পর্যন্ত বিস্তৃত 22.5 কিলোমিটার দীর্ঘ চিকেন স্নেক এবং উত্তর দিনাজপুর থেকে কোচবিহার পর্যন্ত বিস্তৃত কয়েকশো কিলোমিটারের শিলিগুড়ি করিডোরের নিরাপত্তা বিভিন্ন দিক দিয়ে আলোচনা হয়েছে এই বৈঠকে। সীমান্তের ওপারে লালমনিরহাট এলাকায় বাংলাদেশ এয়ারবেসে চীনের বিমান ওঠানামার খবর ভারতীয় নিরাপত্তা সংস্থাগুলির কাছে এসেছে। আবার দিল্লি বিস্ফোরণে অভিযুক্তদের সঙ্গে যোগ থাকার সন্দেহে আইএনএ শিলিগুড়ি করিডোর এলাকার এক যুবককে জিজ্ঞাসাবাদ করেছে। তবে তদন্তের পরে তাকে সন্দেহের আওতা থেকে বাদ দেওয়া হয়েছে এবং ছেড়ে দেওয়া হয়েছে। তবে এলাকাটি এখনো গোয়েন্দাদের নজরে রয়েছে। এই পরিস্থিতিতে এবার শুনুন, এই পরিস্থিতিতে সীমান্তে বাছাই করা বিএসএফ চৌকিতে একজন করে অতিরিক্ত মানে কমান্ডিং অফিসার একজন করে অতিরিক্ত অফিসারদের পাঠানো হচ্ছে। জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর দিনাজপুর সীমান্ত চৌকির সংখ্যা বাড়ানো হয়েছে। স্ট্র্যাটেজিক গুরুত্ব অনুযায়ী অস্থায়ী ক্যাম্প স্থাপন করে জওয়ানদের সংখ্যা বাড়িয়ে চৌকি এবং ক্যাম্পগুলির মধ্যে সমন্বয় রাখা হচ্ছে। চৌকি হচ্ছে আপনার, একটা হচ্ছে ক্যাম্প হচ্ছে গিয়ে যত স্কুল বাড়ি আছে না, এখন তো আমাদের সব ছুটি পড়ে গেছে, সব পরীক্ষা হয়ে গেছে, সব ছুটি পড়ে গেছে। স্কুল বাড়িগুলোকে দখল করা হয়েছে, হসপিটালগুলোকে আন্ডারে নিয়ে নেওয়া হয়েছে এবং আর
চৌকি যেগুলো আছে, যেগুলো বর্ডার পোস্ট যেগুলো আছে, সেগুলোকে সমন্বয় রাখা হচ্ছে, তাদের সঙ্গে সমন্বয় করা হচ্ছে। এই কাজের নজরদারিতে বিএসএফ এর পাশে থাকছে বিভিন্ন নিরাপত্তা বাহিনী এবং সেনাও। কাঁটাতারবিহীন অঞ্চলে নজরদারি বাড়ানোর কথা বলা হয়েছে। পাশাপাশি সীমান্তবর্তী এলাকায় যাতায়াতের ব্যবস্থা মসৃণ রাখার গুরুত্ব আরোপ করা হয়েছে। যেটাই বলছিলেন যে সমস্ত রোড ইনফ্রাস্ট্রাকচার তৈরি হয়ে গেছে, এতদিন ধরে আমি যেটা বলে আসছিলাম। জলপাইগুড়ি, কোচবিহার, দিনাজপুরের প্রতিটি সীমান্ত থেকে বাকি সীমান্তে যাওয়ার রাস্তার পরিকাঠামো একদম ঠিকঠাক করে দেওয়া হয়েছে। সেই সঙ্গে স্থানীয় সাংসদ, প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করে বিভিন্ন পরিস্থিতির মূল্যায়ন করা হচ্ছে। এই যে স্থানীয়, এই যে এমএলএ, তারপর আপনার পুরসভার যে পুরপিতা আছে, তাদের সঙ্গে আলোচনা করে স্থানীয় স্কুল যেগুলো আছে, তারপরে হাসপাতাল যেগুলো আছে, নার্সিংহোম যেগুলো আছে, সেগুলো সেখানকার রোগী অন্যত্র সরিয়ে নিয়ে গিয়ে অন্যত্র ব্যবস্থা করা এবং তাদের প্রপার ট্রিটমেন্টে যেন কোনো অসুবিধে না হয়, গোলাগুলি চললে যাতে তারা কোনো ক্ষতিগ্রস্ত না হয়, তার জন্য এই ব্যবস্থা করা হচ্ছে। ওখানে সমস্ত হসপিটালগুলোর দখল নিয়ে নিচ্ছে মিলিটারি ডাক্তাররা। এখন এই যে স্কুল, সেখানে যে আপনার এত সেনা করা হচ্ছে, ক্যাম্প করা হচ্ছে, কেন? একটা একটা সেনা তো ওখানে রয়েছে, এবার সেনা আস্তানা আবার করা হচ্ছে কেন? আস্তানা করা হচ্ছে এই কারণে যে যখন সেনা শর্ট পড়বে, তখন এখান থেকে ধরুন একটা সেনা ঢুকলো, খালি হলো, আস্তানা থেকে আরো কিছু সেনা গেল, গিয়ে ওখানে আবার দাঁড়ালো, আবার ওরা এগুলো, আবার পেছন দিয়ে আরো গেল, এই করতে আবার আহত হতে পারে, তাই চিকিৎসা করতে হবে দ্রুত। যার জন্য রোড ইনফ্রাস্ট্রাকচার রেডি করে ফেলা হয়েছে। আমি যেটা বলেছিলাম, পুরো সীমান্ত জুড়ে ইনফ্রাস্ট্রাকচার রেডি করে ফেলা হয়েছে, গাড়ি নিয়ে পুরোটা আপনার যাওয়া যাবে। এটা হচ্ছে আপনার ও 7 দিন, একটা সিনেমা বেরিয়েছিল আমাদের এখানে, ও 7 দিন, অনিল কাপুরের। তা ও 7 দিনের মতো কর্মদিবস তো শেষ হয়ে আসছে। কর্মদিবস যত শেষ হয়ে আসছে, তত এখানে চরম উত্তেজনা বাড়ছে। আমি শুনছি নাকি ওই আসাম, কি বলতে, পাকিস্তান থেকে নাকি রাইফেল টাইফেল সব আনা হয়েছে। আরে ড্রোন যখন পড়বে 2220 কিলোমিটার স্পিডে পড়বে, রাইফেলে তাক করতে করতে তো ড্রোন উড়িয়ে দেবে। রাইফেল দিয়ে কি আর যুদ্ধ হয় আজকের দিনে? আজকের দিনে যুদ্ধ হয় একবার টেকনোলজি দিয়ে, সুইচ টিপে যুদ্ধ হয়। সেই যুদ্ধে ওই গোদা রাইফেল আর স্নাইপার আর অমুক কিছুই কাজ করবে না। স্নাইপারকেও মেরে দেবে আর রাইফেলধারীকেও মেরে দেবে। তো যে আরো একটা গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে, যেটা হচ্ছে মঙ্গলবার ভোর রাতে উলফা এর মেজর জেনারেল অরুণ উদয় দাহেরা, একে আসামের জঙ্গল থেকে আমার সিকিউরিটি ফোর্স একে অ্যারেস্ট করেছে। এই উলফা এর একজন টপ লিডার ছিল এবং তারপরে সে স্বীকার করেছে বাংলাদেশের সঙ্গে তার যোগ, বাংলাদেশ সীমান্ত কোথা থেকে তাদের অস্ত্র আসে সেই সমস্ত জায়গাও সে দেখিয়ে দিয়েছে। ফলে সেই জায়গাগুলোকে সিকিওর করা হয়েছে। কালকে আমি যে খবরটা করেছিলাম, এই জামায়াত সমস্ত, কাল না পরশু দিনকে জামায়াত বলেছে যে তারা কার্নেজ করে দেবে, গণহত্যা করবে যদি গণভোট হয়। তারপরে তারা এই খবরটা আমার বেরোনোর পর তারা গতকালকে 4টে কাগজের অফিসে গিয়েছে, ইত্তেফাক, সমকাল, যুগান্তর এবং ডেইলি স্টার। এই 4টে কাগজে গিয়ে তাদের সম্পাদকদের সঙ্গে মিট করে তাদের বোঝানো হয়েছে যে এই সমস্ত খবর ভুয়ো এবং ভিত্তিহীন, এগুলো সমস্ত বলা হয়েছে। তারপরে এবার সম্পাদকরা কি করবে সে সম্পাদকদের ব্যাপার। আচ্ছা, কমনওয়েলথের যিনি মাথা মানে লিড করছেন, তিনি গতকালকে ব্রিটেন, কানাডা, ইন্ডিয়া, তুর্কি, ইউরোপিয়ান ইউনিয়ন, সৌদি আরব, এদের সঙ্গে সবার সঙ্গে একটা 5 তারা হোটেলে একটা মিট করেছেন। মিট করে তাদের মধ্যে কথা হয়েছে। সেখানে উপস্থিত ছিলেন প্রণয় ভার্মা, আমাদের ভারতবর্ষের যিনি রাষ্ট্রদূত আছেন, প্রণয় ভার্মা উপস্থিত ছিলেন। সব থেকে উল্লেখযোগ্যভাবে ট্রেসি জেকবসন,
তিনি অনুপস্থিত দেশে থাকলেও তার হয়ে কেউ একজন ওখানে উপস্থিত বৈঠকে হয়, কিন্তু তিনি উপস্থিত হননি। ফলে এখানে একটা প্রশ্নচিহ্ন দেখা যাচ্ছে যে আমেরিকা হয়তো কোনো গ্রিন সিগন্যাল দিচ্ছে। আর এটা আরো পাকা হচ্ছে আগামীকাল পরশু পল কাপুর আমাদের দেশে আসছেন। আগে ঠিক ছিল পল কাপুর বাংলাদেশ হয়ে ভারত হয়ে পাকিস্তান যাবেন, এখন শোনা যাচ্ছে আগে ভারতে আসবেন, তারপর বাংলাদেশ হয়ে, তারপর তিনি পাকিস্তান যাবেন, হয়ে তিনি বেরিয়ে যাবেন। ফলে তিনিও সামগ্রিক পরিস্থিতি একটু বোঝার চেষ্টা করবেন এবং কমনওয়েলথের যে রয়েছে শীর্ষকর্তা রয়েছে তার সঙ্গেও তার একটা আলোচনা হবে। আজকে আমাদের ভুটানের প্রধানমন্ত্রী আজকে ফিরে যাচ্ছেন। আর দুটো মৌ স্বাক্ষর করার জন্য ভুটানের প্রধানমন্ত্রী বাংলাদেশ সফরে আসবেন, এটা তো মানা খুব মুশকিল দাদা। ভুটানের যে কোনো মন্ত্রী বা যে কোনো সচিব এসে ওই দুটো মৌ স্বাক্ষর করে দিয়ে চলে যেত। আসলে মৌ স্বাক্ষর যেটা হচ্ছে সেটা হচ্ছে সামনের দিকে একটা ফেস অফ দ্য ফ্যান। এখন পেছনে যে গল্পটা হচ্ছে সেটা হচ্ছে ভারতবর্ষের সতর্ক বাহিনী, কারণ সতর্ক বাণী, যেহেতু 7 কর্মদিবস শেষ হচ্ছে, এদিকে সেনাবাহিনী তোড়জোড় করছে, স্কুল ফাঁকা হচ্ছে, হসপিটাল ফাঁকা হচ্ছে, ক্যাম্প বাড়ানো হচ্ছে, প্রত্যেকটা ক্যাম্পে একটা করে মানে কমান্ডিং অফিসার যাদের নেতৃত্বে আর কি থাকে, আর কমান্ডিং অফিসার যা বলবে কমান্ড তাই শুনবে। একদম কমান্ডিং অফিসারের নেতৃত্বেই কিন্তু সমস্ত কিছু হয়। এটা আপনাদের দেশের সেনাবাহিনীও এটা জানে। আপনাদের 26 অক্টোবরের ওই ল্যাজমোটা ছিল না, আসিফ মামু, সজীব ভুঁইয়া, আমি বলেছিলাম তিনি দুবাই যাচ্ছেন। প্রকাশ পেয়েছে তিনি দুবাইতে দুটো মোবাইল শোরুম কিনেছেন, সম্ভবত 23 কোটি টাকা দিয়ে দুটো মোবাইল শোরুম কিনেছেন। ওখানে গিয়ে কাজকর্ম করে খাবেন টাবেন এই সমস্ত বলা হচ্ছে। আর একটা জিনিস বলা হচ্ছে, আর একটা বড় ঢপবাজি করা হচ্ছে, মিথ্যে কথা বলা হচ্ছে আপনাদের, সেটা হচ্ছে হাসিনাকে প্রত্যার্পণ চেয়ে চিঠি দেওয়া হয়েছে ভারতবর্ষকে। ভারতবর্ষে কোনো চিঠি পিঠি দেওয়া হয়নি আজ পর্যন্ত। সকাল পর্যন্ত খবর নিয়ে বলছি ভারতবর্ষ এমন কোনো চিঠি পায়নি। আর একটা জিনিস আপনারা খেয়াল করুন, যেদিকে এই চিঠি দেওয়ার কথা বলে সেদিনকে ছিল কি সেদিনকে ছিল কি শুক্রবার, আপনার ছুটির দিন। আবার ওই দিনকেই ভোরবেলা ভূমিকম্প হয়েছে। তাহলে ভূমিকম্পে যখন দেশ যখন একেবারে মানে বিপর্যস্ত, তখন দেশের সমস্ত সমস্যা ছেড়ে শেখ হাসিনাকে ফেরানোর এক্সট্রাডিশন চিঠি দেবে, আর সেই চিঠি বলবে বা ভারতবর্ষ বলবে আমি পাইনি। আগে তো প্রাপ্তি স্বীকার করেছিল, এখন তো প্রাপ্তি স্বীকার করবে তো হ্যাঁ চিঠিটা পেয়েছি, চিঠির উত্তর দিল কি দিল না তো পরের কথা। যে এই যে ঢপবাজিগুলো আপনাদের সঙ্গে করা হচ্ছে না, এগুলো পুরো একদম আপনাদের বোকা বানানোর খেলা চলছে। এই বোকা বানানোর খেলা থেকে আপনারা বেরিয়ে আসুন। এই সরকারের কিছু নেই, হাড় মাংস গলে গলে পড়ে যাচ্ছে। এখন চারদিক দিয়ে বলেছি না, চারদিক দিয়ে ইউনূস এখন ঘেরাটোপে পড়ে গেছে। কিন্তু কেল্লাদার যারা আছে না, তারা খিল বন্ধ করে দিয়ে কেল্লা বন্ধ করে দিয়ে পালিয়ে গেছে, ইউনূস আটকে পড়েছে। বিএনপি যেতে দেবে না, জামাত যেতে দেবে না, এনসিপি যেতে দেবে না, আর বেরোতে পারলে আওয়ামী লীগ দিয়ে ধরতে পারে তারা তো পিটিয়ে লাশ করে দেবে। ফলে এখন আপনাদের এই যে উপদেষ্টা প্রধান যিনি আছেন মোহাম্মদ ইউনূস, তিনি খুব বিকায়দায় পড়ে গেছেন। আর এখন কয়েকটা দিন হয়তো বাকি আছে, তারপর যে কোনো দিন আপনার টপাটপ পড়তে শুরু করবে। তখন দেখব যে ওই পাকিস্তান থেকে আসা রাইফেল দিয়ে কটা ড্রোন শিকার করতে পারেন আপনারা। পাখি শিকার করা যাবে, ড্রোন তো শিকার করা যাবে না। আর মিসাইল হলে সে তো আলাদা বন্দোবস্তই হয়ে যাবে। তো আমি একদিন ধরে যেটা চিল্লিয়ে যাচ্ছিলাম, এখন মোটামুটি একটা জায়গায় এসে দাঁড়িয়েছে। ফলে এবার আপনারা আশ্বস্ত হতে পারেন যে আমি পূর্বে যা বলেছিলাম
এখন যেগুলো ঘটছে সেগুলো আগে বলেছিলাম বলে আপনারা বিশ্বাস করতে পারেননি, এখন ঘটছে যেগুলো আপনার চোখের সামনে ঘটছে সেগুলো এখন আপনার কাছে বিশ্বাসযোগ্য বলে মনে হচ্ছে। বাংলাদেশের রাজনৈতিক অনিশ্চয়তা কি কাটার পথে? দর্শক, আপনারা যারা বাংলাদেশপন্থী, বাংলাদেশের মুক্তিযুদ্ধপন্থী, প্রগতিবাদী এবং মুদ্রা কথা আমি যদি বলি যে যারা আওয়ামী লীগপন্থী, তারা কি এই মুহূর্তে হতাশ হয়ে গেছেন? না, হতাশার কোনো কারণ নেই। আমরা এটাই সত্য যে আমরা অনিশ্চয়তার দোলাচলে দুলছি। এখানে শুধু বাংলাদেশ বিষয় কাজ করছে না, এখানে ভূ রাজনীতি কাজ করছে, অনেক কিছু কাজ করছে এবং ভূ রাজনীতির উপর নির্ভর করে বাংলাদেশ পরিস্থিতি পাল্টে যাবে। এই যে সাম্প্রতিক চলাফেরা, মুভমেন্ট এবং নানা খবরে আপনারা হয়তো অনেকে মনে করছেন যে নির্বাচনটাকেই আসলে হয়েই যাচ্ছে। না, ইসলামাবাদ কিন্তু বহুদূর। একটি পক্ষ, এমনকি ইউনূস সরকার চাইছে এবং বাংলাদেশে প্রতিক্রিয়াশীল চক্র, বাংলাদেশ বিরোধী, স্বাধীনতা বিরোধী শক্তি চাইছে একটি যে কোনো যেন তেন ভাবে নির্বাচন, একপাক্ষিক নির্বাচন করে ক্ষমতার মসনদে পাকাপোক্তভাবে বসতে। আবার ইউনূসও কিন্তু ক্ষমতায় যে থাকবার একটা ব্যাপার, সেই ব্যাপারটা নেই। ইউনূসকেও কেউ চাইছে না, কারণ জল বহু ঘোলা হয়ে গেছে। এই ঘোলার পরে ইউনূস যে আরো একটা দীর্ঘস্থায়ীভাবে থাকবে, না, সেটিও হচ্ছে না। একটা নির্বাচনেরই তোড়জোড় ইতিমধ্যে শুরু হয়ে গেছে। আপনারা এরই মধ্যে জেনে গেছেন যে আগামী পরশু বুধবার 10 ডিসেম্বর নানান ঘটনায় ভরা দিনটি। সেদিন নির্বাচন কমিশন, এগুলো রেওয়াজ যে নির্বাচনে তফসিল ঘোষণার আগে মহামান্য রাষ্ট্রপতির সাথে নির্বাচন কমিশন, প্রধান নির্বাচন কমিশনারের নেতৃত্বে নির্বাচন কমিশনারগণ সাক্ষাৎ করেন। বেতার টেলিভিশনে প্রধান নির্বাচন কমিশনারের ভাষণ রেকর্ড করা হয়। এই পর্বগুলো, এই কাজগুলো আগামী পরশু বুধবার 10 তারিখ মহামান্য রাষ্ট্রপতির সাথে বেলা 12টায় সাক্ষাৎ আছে। এরপরে সেকেন্ড হাফে বেতার টেলিভিশনে প্রধান নির্বাচন কমিশনারের ভাষণ রেকর্ড করা হবে। রাষ্ট্রপতির সাথে সাক্ষাৎ ক্রমে যদি নির্বাচন কমিশন মনে করে যে ওই দিনই তফসিল ঘোষণা হবে, বুধবার 10 তারিখেই হতে পারে, আর না হলে সর্বোচ্চ 11 তারিখে নির্বাচনের তফসিল ঘোষণার সিদ্ধান্ত নিয়েছে ইউনূস সরকার, ইউনূস সরকারের নির্বাচন কমিশন। ফেব্রুয়ারির প্রথমার্ধেই নির্বাচনের ডেট, তারিখ ইত্যাদি বিভিন্ন শিডিউল ঘোষণা করা হবে। কিন্তু অনেকে ভাবছেন যে নির্বাচনের তফসিল তো ঘোষণা হয়ে গেল, নির্বাচনটা কি হয়েই যাচ্ছে? আপনাদের মনে করিয়ে দিতে চাই 2008 সালের 30শে ডিসেম্বর যে নির্বাচনটা হয়েছিল, যে নির্বাচনে ভূমিধস বিজয় আওয়ামী লীগ ক্ষমতায় এসেছিল, সেই নির্বাচনটি হবার আগে 5 বার তফসিল ঘোষণা হয়েছিল। 5 বার তফসিল ঘোষণা হয়ে চূড়ান্তভাবে সেই বছরে 2008-এর 30শে ডিসেম্বর নির্বাচনটি হয়েছিল। কাজেই এটি মনে করবার কোনো কারণই নেই যে নির্বাচনের তফসিল ঘোষণা হয়ে গেল আর নির্বাচনটি হয়ে গেল, তাহলে তো ইউনূস জামাত চক্র সফল হয়ে গেল। কিন্তু সফল হতে গেলে অনেক কিছু লাগে। আজকে বাংলাদেশ এই যে পরিস্থিতিটা, এই পরিস্থিতিটা শুধুমাত্র বাংলাদেশ নয়, এখানে আন্তর্জাতিক অনেক ব্যাপার আছে। অনেক ব্যাপারের মধ্যে ভারত এখানে ফ্যাক্টর, এখানে রাশিয়া ফ্যাক্টর, এখানে চীন ফ্যাক্টর, এখানে মার্কিন যুক্তরাষ্ট্র ফ্যাক্টর। আপনারা জানেন যে গত শুক্রবার মার্কিন যুক্তরাষ্ট্রের নয়া নিরাপত্তা কৌশল প্রকাশ করা হয়েছে। আমি গতকালকে এটি নিয়ে একটি কন্টেন্ট করেছি। সেই নিরাপত্তা বা সিকিউরিটি স্ট্র্যাটেজি, তাতে ভারতকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে আখ্যায়িত করা হয়েছে। ভারতকে, সোজা কথা, মোদ্দা কথা, ভারতকে চাই। এবং চীনের সাথেও যে কম্পিটিশন, প্রতিযোগিতা, বাণিজ্যিক ভারসাম্যপূর্ণ বাণিজ্য থাকবে, কিন্তু নয়া নিরাপত্তা কৌশলে একজন আরেকজনের সাথে যুদ্ধ করবে, সংঘর্ষে জড়িয়ে যাবে, সেগুলো কিন্তু নেই। নয়া নিরাপত্তা কৌশলে শান্তির বার্তা আছে।
আর এই শান্তির বার্তা হিসেবে রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ভারত সফরকালেই মার্কিন যুক্তরাষ্ট্র তড়িঘড়ি করে ভারতে তাদের বাণিজ্য প্রতিনিধি পাঠানোর সিদ্ধান্ত গ্রহণ করে। মার্কিন বাণিজ্য প্রতিনিধি দলের ডেপুটি রেক্স সুইৎজারের নেতৃত্বে একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন প্রতিনিধি দল ভারতে আসছেন এবং আগামী 10-12 ডিসেম্বর ভারতের সাথে বাণিজ্য চুক্তির ব্যাপারে একদম ফাইনাল আলাপ আলোচনার একটা বিষয় আছে। 3 দিন, 10, 11, 12 ডিসেম্বর। এই 10, 11, 12 ডিসেম্বরের মধ্যে মার্কিন বাণিজ্য চুক্তি চূড়ান্ত হয়ে যাবে এবং এর মধ্যে হয়তো 15 ডিসেম্বরের মধ্যে চুক্তি হয়ে যেতে পারে। অর্থাৎ ভারত মার্কিন যুক্তরাষ্ট্র সমস্যা সমাধান হয়ে গেল। এবং একই সময়ে আগামী 10 তারিখেই সূত্রের বরাত দিয়ে সূত্র বলছে যে দিল্লি হয়ে এই বাণিজ্য প্রতিনিধি দলের সঙ্গে দিল্লি হয়ে ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের বিশেষ প্রতিনিধি বাংলাদেশ সফরে আসবেন। এই সফরগুলো বা এই আশাগুলো মূলত বাংলাদেশে যে এই যে রাজনৈতিক সংকট, এই সংকটগুলো নিয়ে আলাপ আলোচনার জন্যই। আপনারা খেয়াল করেছেন 2 দিন আগে ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর খুব গুরুত্বপূর্ণ একটি কথা বলেছেন যে এই যে এখনকার যে ইউনূস সরকার কিংবা বর্তমানে যে রাজনৈতিক দলগুলো আছে সেই দলগুলো অতীতের নির্বাচনকে কাঠগড়ায় নিচ্ছেন। স্পেশালি যদি আমরা বলি 2014, 2018, 2024 এই নির্বাচনগুলো প্রশ্নবিদ্ধ। জয়শঙ্কর বলেছেন যে আপনারা নির্বাচন প্রশ্নবিদ্ধ বলছেন অতীতের নির্বাচনগুলোকে, যদি ওগুলো প্রশ্নবিদ্ধ হয় তাহলে আপনারা তো আবারও একটি প্রশ্নবিদ্ধ নির্বাচনের দিকেই যাচ্ছেন। দেশি বিদেশি সকল জরিপে কমপক্ষে 50% মানুষ একটি বাংলাদেশের বৃহৎ রাজনৈতিক দল, সর্বশেষ ক্ষমতাসীন রাজনৈতিক দল আওয়ামী লীগের সমর্থক। এই আওয়ামী লীগের সমর্থককে বাদ দিয়ে আপনারা নির্বাচন করতে চাইছেন। নানা অ্যাঙ্গেলে নানা ভাবে এই জিনিসটি ভারত বোঝাচ্ছে, বিশ্ব বোঝাচ্ছে, সবাই বোঝাচ্ছে। তাহলে সেই নির্বাচনটা কিভাবে হয়? এবং সত্যিকার অর্থে একা একা দরজা বন্ধ করে আজকের পৃথিবীতে খাওয়া যায় না। কিন্তু আজকের পৃথিবীতে খেতে হলে সবাইকে লাগে, প্রতিবেশীকে লাগে, অন্যান্য প্রভাবশালী শক্তিশালীদেরকে লাগে। শুধুমাত্র আপনি পাকিস্তানি প্রেসক্রিপশন কিংবা টার্কিশ প্রেসক্রিপশন কিংবা চাইনিজ প্রেসক্রিপশনে একটা নির্বাচন করে পাতানো নির্বাচনের মাধ্যমে, ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতার মসনদে বসতে চাইবেন, সেটি কিন্তু আসলে হয় না, সম্ভব না। কিন্তু আজকে বাংলাদেশের একপাক্ষিক নির্বাচনের ব্যাপারে পৃথিবীব্যাপী যে নেতিবাচক অ্যাটিটিউড, এই অ্যাটিটিউডকে ডিঙ্গিয়ে অন্ততপক্ষে বাংলাদেশে নির্বাচন হবে না। এটি নিশ্চিত থাকুন। এই যে মার্কিন তৎপরতা, রাশিয়ান প্রেসিডেন্ট ঘুরে গেলেন ভারত, একটা বিষয় স্পষ্ট যে বাংলাদেশে সব দলের অংশগ্রহণে নির্বাচন হতে হবে। এবং ভারত তো জোরালো দাবি, আগাগোড়াই দাবি, সব দলের অংশগ্রহণে একটা অংশগ্রহণমূলক নির্বাচন হতে হবে। ভারতের প্রথম থেকে আজ পর্যন্ত ভারত বিশ্বের একটি প্রভাবশালী দেশ। ভারত যে কণ্ঠে কথা বলে, বিশ্ব এখন কিন্তু সেই কণ্ঠেই কথা বলে। ভারতকে পাকিস্তানের সাথে কাউন্ট করলে হবে না। একটা শ্রেণী বাংলাদেশের ভারতকে পাকিস্তানের সাথে কাউন্ট করে। ভারতকে 3 নম্বর শক্তি হিসেবে বিবেচনা করতে হবে সব দিক দিয়ে। সামরিক 3, অর্থনীতি 4, 3-এ আসবার পথে। তো সেই জায়গা থেকে ভারতকে কাউন্ট করতে হবে, মার্কিন যুক্তরাষ্ট্রকে কাউন্ট করতে হবে, চীনকে কাউন্ট করতে হবে, রাশিয়াকে কাউন্ট করতে হবে, ভারতকে কাউন্ট করতে হবে। এগুলো কাউন্টেবল কান্ট্রি। ইউরোপীয় ইউনিয়নকে কাউন্ট করতে হবে। কাজে সবাই যদি বৈশ্বিকভাবে যদি মনে করে যে বাংলাদেশে একটা অংশগ্রহণমূলক ভাবে নির্বাচন হতে হবে, তাহলে অবশ্যই হতে হবে। বিশ্বকে বাদ দিয়ে আপনি দরজা বন্ধ করে একা একা নির্বাচন করে পুলসেরাত পার হয়ে যাবেন, এটি অসম্ভব, কোনোভাবেই এটি সম্ভব না। এখন দেখার বিষয় যে ভারতের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি দল আসলে আসছে চূড়ান্ত করতেই। মার্কিন ভারত বাণিজ্য যে সংঘাত, সেই সংঘাতটা
দূর করে একটা সমঝোতায় আসতে। এটি সমঝোতা হওয়ার সাথে সাথে দেখবেন যে সব পাল্টে যাচ্ছে এবং মার্কিন প্রতিনিধি বাংলাদেশে আসছেন। এগুলোই আসার কথা, আসার খবর যে যতই নির্বাচনী তফসিল ঘোষণা করা হোক না কেন, এক তফসিলে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হবে, এটি আপনি মনে করলেও আমি মনে করি না। আমি শুরুতেই বলেছি, শুরুর দিকেই বলেছি যে ইসলামাবাদ বহুদূর। হ্যাঁ, ইসলামাবাদ বহুদূর। বাংলাদেশ ঢাকায় আমরা থাকতে চাই, আমরা দিল্লিও যেতে চাই না, ইসলামাবাদেও যেতে চাই না, এবং ঢাকায় থাকবারই বৈশ্বিকভাবে ব্যবস্থা হচ্ছে। আমরা সেই সময়টার অপেক্ষায় অধীর আগ্রহে অপেক্ষা করছি। এই মুহূর্তে এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।